কোলাটে বিষয় এর মধ্যে তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এই প্রত্যর্পণ চুক্তির আওতায়। যেটি নতুন করে জানতে পারলাম যে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আদালতের শরণাপন্ন হবে আসলে কি কারণে? মানে প্রথম প্রশ্ন হচ্ছে উনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া যায় কিনা, উনি প্রত্যর্পণ চুক্তির আওতায় বন্দী কিনা, এই কারণে, নাকি বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তার যে বিচারের রায় হয়েছে সেইগুলো আপনারা আপনাদের দিক থেকে জাজ করবেন, অর্থাৎ ভারতের আদালত জাজ করবে এই বিষয়ে যাওয়া হচ্ছে কিনা, আসলে কোন বিষয়ে? ধন্যবাদ। প্রথমে যেটা বলি, যেটা আপনার ভারত সরকারের পক্ষ থেকে একটা কথাই বলা হয়েছে যে ভারতের বিচার ব্যবস্থা এবং আইনি দিক খতিয়ে দেখা হবে প্রত্যর্পণের বিষয়টা। কিন্তু আদালতে শরণাপন্ন হওয়ার বিষয়টা ভারতের একটি সংবাদপত্র, তারা এক্সট্রাডিশনের পদ্ধতিটা কি এটা বিশ্লেষণমূলক একটা প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেসে, এবং সেই প্রতিবেদনে এটা বলা হয়ে থাকে। এবার বিষয়টা হচ্ছে এই কারণেই যে 1962 সালে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, যেটা ভারতীয় চুক্তি, এবং আইন আছে, আর যে আইনটার ভিত্তিতে ভারত বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। প্রথম তো একটা প্রশ্ন বলে রাখাই ভালো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবতীয় ভারতের সঙ্গে চুক্তি করেছেন সবই প্রায় দেশকে বিক্রি করে দেওয়ার জন্য। শুধু এই 2013টাকে বাংলাদেশে বিএনপি সরকার ভরসা করছে। এইটা শেখ হাসিনা একটা ভালো চুক্তি করেছিলেন, যেটাতে দেশ বিক্রি হয়, যেটা দারুণ। বারবার কথা বললেই বলছেন 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমরা শেখ হাসিনাকে ফেরত চাইছি। একটা চুক্তি অন্তত শেখ হাসিনা বৈধতা পেল, এর জন্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে যে এইটা দেশ বিক্রি করে। দ্বিতীয়ত, তারা বারবার বলছেন যে পলাতক আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা যখন ভারতে আসেন তখন তিনি সাবেক প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী, কারণ তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েও আসেন। সেই চুক্তি অনুসারে বলা, আইন অনুসারে, চুক্তি নয়, 1962 সালের আইন অনুসারে বলা আছে ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেটের কাছে পত্র জমা দেবেন যে এই বিচার সঠিকভাবে হয়েছিল, আর কোন যেভাবে পদ্ধতিগতভাবে বিচার এবং সাজা শাস্তি দেওয়া হয়েছিল সেটা সঠিক কিভাবে দেওয়া হয়েছিল এবং তার সাক্ষ্য প্রমাণ সহ। এই প্রশ্নটার উত্তর পাওয়া জরুরি যে আইসিটি ট্রাইব্যুনালের রায়ের যাবতীয় প্রতিবেদন এবং সাক্ষ্য প্রমাণ তার সমস্ত তারা ভারতকে দিয়েছেন কিনা। যদি দেন তাহলে তখন ভারত এটা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবে। আপনি কি জানেন কোন কাগজপত্র, সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়নি, ট্রাইব্যুনালের কাগজপত্র দেওয়া হয়নি? আমি নিজেও প্রশ্ন করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়, তো তারা সরাসরি জবাব দেননি, কিন্তু বোঝা গিয়েছিল যে বাংলাদেশ সরকার এমন কোনো, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাদির হত্যাকারীদের বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে। তো শেখ হাসিনার বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে কিনা এবারে স্পষ্টভাবে তারা বলেননি, যেহেতু স্পষ্টভাবে কোনো সাংবাদিক প্রশ্নও করেন। এই সরাসরি প্রশ্নের একটা সরাসরি উত্তর আগে পাওয়া দরকার যে হ্যাঁ তারা দিয়েছেন। ভারত সরকার বলছেন তারা জানেন। আমি বাংলাদেশ হাই কমিশনও খোঁজ করেছি, তারাও সেরকম কি, তারা নোট ভার্বেলে তাদের কাছে যা আসবে তারা ডাকঘরের মতো তারা পৌঁছে দেবেন ভারত সরকারের কাছে, কিন্তু এখন পর্যন্ত খালি নোট ভার্বালেই পৌঁছে দিয়েছেন, আর তো কিছু পৌঁছেছেন বলে কিছু জানা নেই। এবং এমন একটা রায়, যে রায় ওয়েবসাইটে পর্যন্ত সরকার দেয় না, কেউ বাংলাদেশে কজন পড়েছেন, কিছু কিছু আইনজীবীরা জোগাড় করে পেয়েছেন, পড়েছেন, এটা হচ্ছে কিছু, তাও আবার কোনো পিডিএফ কপি নয়, শুনলাম সেটা নাকি স্ক্যান্ড কপি, তার অনেকাংশই উদ্ধার করা যায় না। এবং তো জঘন্য রকম ইংরেজি ভুল আছে শুনেছি, যারা আইনজীবী পেয়েছেন তারা কেউ কেউ বলেছেন ভীষণ ইংরেজি ভুল আছে, ফলে ইংরেজি ওই ভুল থাকলে আবার ম্যাজিস্ট্রেট ডেকে মেকে ফেলে দিতে পারেন ডাস্টবিনে। এখন তিনি তো বুঝবেন না যা ইংরেজিতে লেখা হয়েছে। ফলে আমার কাছে বিষয়টা আপনি যেটা বললেন তার এক কথায় উত্তর হচ্ছে, এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে বলতে হবে যে তারা আইসিটি ট্রাইব্যুনালের রায় ভারত সরকারের কাছে পৌঁছেছেন কিনা এবং তার সাক্ষ্য প্রমাণ জমা দিয়েছেন কিনা। আমি তো শুনেছি সাক্ষ্য প্রমাণ, আপনি যেটা বলছেন সেই ঠিক আছে, কিন্তু আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে তাহলে ভারতের আদালতে কোন বিষয়টি নিষ্পত্তি
মুক্তির জন্য আদালতে শরণাপন্ন হওয়ার কথাবার্তা হচ্ছে বা তারা মনে করছে শেখ হাসিনার যে বিচারের রায় সেটি বাংলাদেশের ট্রাইব্যুনালে ঠিক আছে, এই বিষয়টি আবার পুনর্বিবেচনা ভারতের আদালত করবে, নাকি প্রত্যর্পণ চুক্তির আওতায় তিনি পড়েন কিনা এইটি বিবেচনা করবেন, কোনটি আসলে? দুটোই। ভারত কেন এটি ফিল করছে, মানে এতদিন পরে সে যে আদালতের শরণাপন্ন হতে হবে বা আদালতের মতামত নিতে হবে? না, এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কূটনৈতিক পরিভাষার মাধ্যমে প্রতিক্রিয়া দেয়। আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো নয়, সে পররাষ্ট্রের মধ্যে অত্যন্ত কাঁচা, কারণ তারা সব শব্দ ব্যবহার করেন যেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেসির ভাষা নয়। মাফিয়া, গণহত্যাকারী, এসব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা নয়। যাই হোক, আমাদের এখানে বরাবর প্রথম দিন থেকে একটাই কথা বলা হয়েছে যে আমরা একটা নোট ভার্বালে পেয়েছি, আমরা ভারতের আইন এবং বিচার বিভাগের পরামর্শ নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। যে আসলে এক্সট্রাডিশন বিষয়টা কি, এবং বিষয়টা তো সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আমি বলছি না যে কেবলমাত্র বাংলাদেশের, আমি বলছি ভারতেরও হয়তো অনেকের ধারণা ছিল না এক্সট্রাডিশন মানে তুই চাইলেন তাকে ফেরত দিতে হলো, এরকম একটা ধারণা। ভারতের বহু আর্থিক অপরাধী যাদের ভারত চাইছে যুক্তরাজ্য থেকে ফেরত, আপনারা নাম জানেন সকলেরই, ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া, তারা সব লন্ডনের আদালতে তাদের বিচার চলছে। ভারত তাদের যাবতীয় কাগজপত্র সেখানে পাঠিয়েছে এবং সেখানে বিচার চলছে। সেই বিচার প্রক্রিয়া শেষে তারা তখন সিদ্ধান্ত নেবে, হ্যাঁ এরা প্রকৃত অপরাধী, সুতরাং এদেরকে ভারতে ফেরত পাঠানো হোক। যুক্তরাজ্যের থেকেও তো ফেরত না, এর আগে একবারই একজন কুখ্যাত অপরাধীকে ভারত পর্তুগাল থেকে আনতে পেরেছিল। প্রত্যর্পণ চুক্তি অনুসারে দীর্ঘ সময় 2 বছর প্রায় লেগেছিল, মানে আইন আদালতের পর, কিন্তু ভারতকে লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে আমরা তার ফাঁসি দেব, তবেই পর্তুগাল তাকে প্রত্যর্পণ করেছিল। এবং আপনি যদি দেখেন 2013 সালের যে চুক্তি অনুসারে শেখ হাসিনা যাদের উলফা জঙ্গিদের ভারতের হাতে তুলে দিয়েছিলেন তাদের কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি, তারা কিন্তু পরবর্তীকালে মূল স্রোতে ফিরে এসছে, তারা মূল স্রোতের রাজনীতির সঙ্গে এখন যুক্ত। ফলে ভারতের আইনেও এটা আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি দেখা যায় কাউকে রাজনৈতিক কারণে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, শেখ হাসিনা একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এ বিষয়ে তো কোনো সন্দেহ কারণ নেই, তিনি বিএনপি জামায়াত এদের সকলের প্রতিদ্বন্দ্বী, ফলে তার বিরুদ্ধে রাজনৈতিক কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় আছে, সেটা ওই ম্যাজিস্ট্রেটই দেখবে। ফলে সেটা এক কথায় খারিজ হয়ে যাবে যদি রাজনৈতিক কারণে। আর দ্বিতীয়ত এটা হচ্ছে 6 মাস পর ঘটেছে না, তিনি যেদিন এসেছিলেন সেদিন যদি সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার যদি তাকে রাতারাতি শাস্তি দিয়ে, কারণ তাকে তো অনেক কিছু ব্যবস্থা করতে হয়েছে না, যে আইসিটি ট্রাইব্যুনালের পরিধি বাড়াতে হয়েছে, অর্ডিন্যান্স করতে হয়েছে, যা জ্যাপট করতে হয়েছে, ইত্যাদি করতে করতে তাদের 6 মাসের বেশি সময় লেগে গেছে। তারা ভেবেছেন তারা যেটা করেছে এটা গোটা দুনিয়া সবাই মেনে নেবে, এটা কেউই মানবেন না। এটা বাংলাদেশের এক ধরনের রাজনৈতিক নেতারা বলে থাকেন বারবার, পলাতক এবং দণ্ডপ্রাপ্ত, যেটা ভারতের কাছে নেই কোনো কাগজপত্র। তার মানে এখন বিষয়টি আদালতের এখতিয়ার হয়ে যাচ্ছে, পুরোপুরি কূটনৈতিক জায়গা থেকেও আদালত এখন বেশি প্রাধান্য যাচ্ছে। যদি পাঠান, যদি আইসিটি ট্রাইব্যুনালের রায় সাক্ষ্য প্রমাণ সমেত, এভিডেন্স শব্দটা লেখা আছে আইনে। এখন আমার প্রশ্ন যে আদালতে শরণাপন্ন হবে কে, ভারত সরকার নাকি শেখ হাসিনা নিজে? ভারত সরকার না, শেখ হাসিনা তো নয়, ভারত যদি ভারত সরকারকে যাবতীয় আইন মোতাবেক যাবতীয় কাগজপত্র তারা যদি পাঠান, তখন ভারত সরকারকে যেতে বাধ্য। বুঝতে পারছি, ক্লিয়ার। এখন এই সংক্রান্ত একটু অন্য বিষয়ে যায়, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফরের বিষয়টি, আপনি কি জানেন? মানে বিহাইন্ড দ্য স্ক্রিন তো অনেক কিছু হয়, আমরা যে সারফেসটুকু দেখি রাজনীতি বা কূটনীতির ভিতরে ভিতরে, তার বাইরে অনেক কিছু হয়ে থাকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে শর্ত জুড়ে দেওয়া হলো, শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে ভেতরে কিছু ঘটছে? আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি যাবেন না, স্পষ্ট কোনো বার্তা কি আছে কিনা দুই দেশের অভ্যন্তরীণ পর্যায়ে?
মানে ভিতরে কিছু অন্য কিছু করছে কিনা? যতদূর জানি এ বিষয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের, ভারত সফরের প্রস্তুতি নেওয়া চলছিল মানে এটাও আমি জানি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন বিভাগের অফিসার, তাদেরকে বলা হয়েছিল সফরের যাবতীয় প্রস্তুতি নিতে। এমনকি আমার কাছে একটা ইন্টারনাল নোটও এসেছিল, আমি পেয়েছিলাম। তাতে বিভিন্ন উইংস এর কাছে তাদের কি ভিউ, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় মতামত চাওয়া হয়েছিল। অর্থাৎ একটা প্রস্তুতি তাদের বলা হয়েছিল, তোমরা সফর হবে কি হবে না পরে ঠিক হবে, কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখো। এবং যে প্রস্তুতির কারণে বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে, আমি জানি দুটি 5 তারা হোটেল, তাজ এবং হোটেল এবং মৌর্য সেরাটন, এই দুটি জায়গায় সম্ভাব্য 20 জন প্রতিনিধি দল সহ প্রায় 100 ব্যক্তির জন্য রুম খোঁজা হচ্ছিল, মানে বাল্ক বুকিং যাকে বলা হয়। সেটা আমাদের থেকে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, তারা এরকম একটা প্রভিশনাল বুকিং, অনেক হোটেলেই প্রভিশনাল বুকিং করা যায়, পরে হয়তো ন্যামারেজ দিতে হতে পারে, এটা অন্য বিষয়। কিন্তু প্রভিশনাল বুকিং এটা এক্স্যাক্টলি কোন হোটেলটা শেষ পর্যন্ত স্থির হয়েছিল এটা আমি বলতে পারছি না। আমি দুটো হোটেলেরই নাম শুনেছিলাম, এবং সেক্ষেত্রে আমাদের মানে এজেন্সির মাধ্যমেই জেনেছিলাম, বলতে কোনো দ্বিধা নেই। তো তাদের গাড়ি কি হবে, গাড়ি যারা দেন বাংলাদেশ মিশনে, কতগুলো গাড়ি লাগবে, বুলেট প্রুফ গাড়ি পাওয়া যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনা ছিল, সমস্ত তৈরি হচ্ছিল আর কি। এখন আমার যেটা মনে হয়েছে, আর যেটা আমরাও মানে ভারত সরকারের পররাষ্ট্র সূত্র থেকে, আপনি যদি দেখেন গত শুক্রবারের ব্রিফিং এর যে উত্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষায়, যে কঠোর ভাষায় 3টি শর্ত দিয়েছেন, কার্যত 3টি শর্তই খারিজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কি? প্রথমত হচ্ছে যে অনুকূল পরিবেশ তৈরি হতে হবে। অনুকূল পরিবেশ বলতে তারা বলছেন শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করেছিলেন তাতে পরিত্যাগটা ভিসিয়েট হয়েছে, শব্দ ইংরেজিতে ব্যবহার করেছিলেন ভিসিয়েট। এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বাংলা এবং ইংরেজিতে তারা বিবৃতি পাঠ করে, লিখিত বিবৃতি, কোনো প্রশ্ন নেননি। এবং সেই লিখিত বিবৃতি ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন, ভিসিয়েট হয়েছে। ভারত সরকার আলো বলেছেন যে ওই প্রেস কনফারেন্সের ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই, আমরা কিছু করি, আমরা কিছু জানিও, বলে অস্বীকার করেছে। শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়ের, হাদির প্রত্যর্পণের বিষয়ে, দুটি বিষয়ে আমরা আইন এবং বিচার বিভাগীয় নিয়ম অনুসারে পর্যালোচনা করা হচ্ছে। এখন এইটুকু বলি থেমে গেছে, পূর্বেরই যে বক্তব্য তাই বলেছে। এক কথায় বাংলাদেশের যে শর্ত, সে শর্তকে খারিজ করেছে। এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই শর্ত যে আরোপ করেছেন সেটা প্রত্যাহার করে নেবেন ভারতে আসার জন্য, নাকি ওটাতেই থাকবে। যদি ওটাতেই থাকেন তাহলে এই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। এবং কালকে যদি দেখেন দীনেশ ত্রিবেদীর যে ভাষণ রাত্রেবেলায় ভারতীয় বণিক সভার প্রতিনিধি দলের সম্বর্ধনা সভায়, যেখানে প্রতিমন্ত্রী শামা ওবায়দও ছিলেন উপস্থিত, তিনি অবশ্য বলেননি, কিন্তু দীনেশ ত্রিবেদী বলেছেন দুই দেশের মধ্যে বহু ইস্যু থাকবে এবং অতীতকে, আমি বলছি না খারিজ করতে হবে, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে থাকলে কিন্তু এগোনো যাবে। তিনি এগোনোর কথা বলেছেন এবং বিশ্বাস বলেছেন যে তার বিশ্বাস আছে যে এই ব্যাপারে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মিলিত হলে বহু সমস্যার সমাধান হবে। কিন্তু তার আগে তো বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ওই শর্ত থেকে, তারা বলছেন আচ্ছা ঠিক আছে শর্তগুলো থাকলো, শর্তগুলো সহ আমরা ভেতরে গিয়ে পরে দেখা করলে তখন আবার বলবো। এই শর্ত আমাদের থাকলো মজুদ, তাহলেও গিয়ে একই শর্তের কথা বলবো, একই শর্তে ঢুকতে হবে। উত্তর তো আগে থেকেই জানা আছে। এবার আমি যেটা বলি, মানে আভ্যন্তরীণ বিষয়, যেটা আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে আমরা কয়েক সপ্তাহ ধরে দু দেশের মধ্যে একটা আলাপ আলোচনা চলছিল, কিন্তু অন্য কোনো বিষয় না। আলাপ আলোচনা চলছিল একটি বিষয়, সেটা হচ্ছে হাসিনা প্রত্যর্পণের বিষয়ে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা। তারা চেয়েছিলেন একটা যৌথ বিবৃতিতে ভারত যদি নাও দেয়, খালি যদি এটা লিখে দেয় যে আমরা এই প্রসেসটা ত্বরান্বিত করছি, এরকম আর কি ধরনের একটা বয়ান। সেটা ভারত সরকার বলছেন সম্ভব না, আমি যখন জানি না কিছু, আপনি কাগজই পাঠাননি, কি ত্বরান্বিত করবো? আপনি একটা কাগজ দিলে তো আমি ত্বরান্বিত। ফলে এটা দেখা গেছে যে এটা নিয়ে কোনো সমঝোতা হয়নি এই লাইনে। একমাত্র ইস্যু যে কারণে সফর পাঞ্চাল আমি বলবো, সেটা হচ্ছে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টাকে কিভাবে জয়েন্ট স্টেটমেন্টে উল্লেখ করা হবে। এটা কিন্তু বলেননি যে আচ্ছা গঙ্গার পানি চুক্তির কি হবে, তিস্তার কি হবে, সীমান্ত হত্যার কি হবে, এসব বিষয় না। বিষয় একটি,
এই সফরটা ছিল হাসিনা কেন্দ্রিক। এটাই দুর্ভাগ্যের বিষয় যে যে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক বলে হুমায়ুন কবির প্রকাশ্যে বলেছেন সার্জিও গৌড়ের ব্রিফিং এর পর, মিটিং এর হুম, পর, হুম, শেখ হাসিনা আওয়ামী লীগ ইররেলিভেন্ট, ইংরেজিতে বলেছিল ইররেলিভেন্ট। যেটা ইররেলিভেন্ট সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন সকাল থেকে রাত। এটা একটা মানে কি বলা যাবে এটাকে, তো মানে আমি ভাষা পাচ্ছি না আর কি ব্যাখ্যা করার, কি শব্দ ব্যবহার করব। মানে উভয় সংকটে। দ্বিতীয়ত আমাদের এটাও খবর আর কি আছে, ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এবং মন্ত্রিসভার মধ্যে এ নিয়ে প্রবল মতবিরোধ আছে। মতবিরোধ বলতেই তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তি আছেন, তারা চান যে কারণে ধরুন বাণিজ্যিক দলটা সফর করছে এত কিছুর পরেও, এবং সেই বাণিজ্যিক দলের সম্পর্কে বাংলাদেশ সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন কিছু, দুটি টাস্ক ফোর্স তৈরি হবে। সেই টাস্ক ফোর্স বিবেচনা করে দেবে কোন কোন বিষয়ে আমদানি রপ্তানি বা লগ্নি হতে পারে। সুতরাং এই বিষয়টা তো স্বাভাবিক আছে, তাই না? এই হুম, হুম। কারণে সেই সব বিষয়ে যেসব মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু মরিয়া সফরটা করা হচ্ছে না। আর যারা একদল উগ্রপন্থী, যারা মনে করছেন, আমি তো উগ্রপন্থী বলছি, এই কারণে উগ্রপন্থী বলছি, তারা জামায়াত এবং এনসিপির চাপের কাছে নথি স্বীকার করছেন যে আমাদের কি তাহলে সেই কনস্টিটিউন্সি থেকে বা বিএনপি কি সরে যাবে, বিএনপি কি ওই কনস্টিটিউন্সিতে থাকবে না, আবার শেখ হাসিনা এটা হচ্ছে পরিস্থিতি এখন। সেটা দিয়ে আমি মনে করি, যদিও শেখ হাসিনা এটা একটা প্রবল রাজনৈতিক চাপ তৈরি করছেন তারেক রহমান সরকারের মধ্যে, তিনি চাইছেন যাতে তারেক রহমান সরকার আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়, সেই কারণে ফিরে যাওয়ার কথাটা বলছি। আম, বলুন পান্না। এই যে শর্ত দেওয়া বা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়া আমাদের প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি, আহ ভারত সরকার এটি কিভাবে নিচ্ছে, মানে আপনি বা তাদের মেন্টালিটি। দেখুন, এখন তো কিভাবে নিচ্ছে তো আপনি দেখেছেন, আপনার তো অনেক ক্ষেত্রে ভারতে অনেক আলোচনা চলছে যে ভারত সরকার এত নমনীয় মনোভাব কেন নিচ্ছে। তাদেরকে প্রায় কার্যত অপমান করা হচ্ছে অনেক সময়, তাই না? যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই ভাষাতে তো অ্যাকচুয়ালি ওটা অপমান নয়, তার সত্ত্বেও অপমানটা গায়ে মাখছে না ভারত। ভারত মনে করছে যেহেতু নিকটতম প্রতিবেশী, সেখানে সাম্প্রতিক ভারতের ইন্টারনাল মেসেজ, যে মেসেজ প্রধান গিয়ে বলে এসছে যে প্রায় জঙ্গিদের একটা চাষ চলছে ওখানে, সেই ঘটনার তাতে ভারতের নিরাপত্তার জন্য সেটা বৃদ্ধি, সেটা তাকে যখন চিফ যখন যান তখন জানবেন ভয়ঙ্কর কোনো তথ্য নিয়ে যান। তিনি সেই বঙ্গবন্ধুর সময় গিয়েছিলেন ভয়ঙ্কর তথ্য নিয়ে, পরবর্তীকালে শেখ হাসিনার সময় গিয়েছিলেন, তৃতীয়ত এই প্রথম তারেক রহমানের কাছে গেলেন। সেটা কিন্তু অন্য কোনো গোয়েন্দা নয়, তৃতীয় তৃতীয় চতুর্থ কেউ নয়, প্রথম এক নম্বর ব্যক্তি। এটাকে হালকা করে দেখার বিষয় নয়, যারা দেখতে চাইছেন দেখুন। কিন্তু বিপদটা মনে হয় বলতে চেয়েছেন আমাদের গোয়েন্দারা যে বিপদটা তারেক রহমান। ফলে এখন এটা তো ব্যাপারে তারেক রহমান এখন পর্যন্ত ঘটনা যে তিনি কোনো বিষয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ছাড়া আন্তর্জাতিক বিষয় বা সিকিউরিটি নিরাপত্তা বিষয় এখনো পর্যন্ত কোনো একটাও কমেন্ট করেন, কোনো কথাই বলেন। সেই জন্য কেউ কেউ আবার বলেন তিনি কি পুতুল প্রধানমন্ত্রী। পুতুল প্রধানমন্ত্রী হয়তো নন, আবার যেমন শেখ হাসিনা ছাড়া যেমন আওয়ামী লীগ ভাবা যায় না, তেমনি তার জিয়া পরিবার ছাড়া বিএনপিও ভাবা যায় না, এটাও ঘটনা সত্য। তবে তারেক রহমান পুতুল হোক আর না হোক, তাকে দরকার, প্রয়োজন, বিএনপির স্বার্থে প্রয়োজন। কিন্তু বাংলাদেশ সেটার স্বার্থেও। জন্য, হ্যাঁ না সেটার কারণ নিকান দেখুন, এটা তো আমরা জানি যে 2001 থেকে 2006 ভারতের সঙ্গে তার জিয়া, মানে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, সেই অভিজ্ঞতা খুব সুখকর তো নয়, তাই না? সুখকর ছিল না, তা সত্ত্বেও কিন্তু সেটা ধরুন আপনাদের বাংলাদেশের সাংবাদিক দল যারা সফর করেছেন দু দফায়, তাদেরকে ভারতের ইম্পর্টেন্ট লোকেরা, যাদেরকে যদি বলেন যে ইন্টারলোকুটর ইংরেজিতে বলা হয়, তো যারা আসলে দুতিয়ালি করে সম্পর্কের ক্ষেত্রে, তারা তো সেই তাদেরকেও বলেছেন যে আমরা 2001 থেকে 2006 কিন্তু ভুলি, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা রিলেশন রাখতে চাই, তৈরি করতে চাই। এবং দীনেশ ত্রিবেদীর গতকালের ভাষণ, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছেন যেটা বলতে তারেক রহমানকে, যে তিনি এমন সম্বর্ধনা দেবেন সে যেন তারেক রহমান ভুলতে পারবেন। কারণ হতে পারে সম্বর্ধনা মানে কি, ধরুন শেখ হাসিনা গিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেছিলেন, তারেক রহমানকেও রিসিভ করতে পারেন, করা যায় না বলে দিতে পারেন আমার ছোট ভাই। শেখ হাসিনাকে ছোট বলেছিলেন, তারেক তো ছোট ভাইও বলে দিতে পারে। তো এখন এইরকম একটা মানে রিলেশনটাকে তো উপেক্ষা করা যাবে না, এত নিকটবর্তী একটা দেশ।
এখন 4,000 কিলোমিটারের উপরে সীমানা, এটাকে একদম উপেক্ষা করা সম্ভব না। আমি সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, যেমন ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে এই প্রশ্ন উঠছে বা আপনি নিজেও প্রশ্ন তুলছেন, যে কেন ভারত এতটা নমনীয় হচ্ছে, অথবা নমনীয় শব্দটা আমি উচ্চারণ না করলেও অনেকেই বলছেন, বা দীনেশ ত্রিবেদী বাংলাদেশের যেহেতু ভারতীয় হাই কমিশনার, তিনি নিজেও বলছেন ভারত মুখিয়ে আছে তারেক রহমানের সফরের জন্য। ভারত কেন এত বেশি মুখিয়ে আছে, ভারত কেন এতটা অপেক্ষায় আছে, ভেতরে বিষয়টি আসলে কি? ভেতরে বিষয় কিছু নয়, বাংলাদেশে তো একটা কনস্টিটিউয়েন্সি আছে অ্যান্টি ভারত। হুম, হুম, তারেক রহমান আসলে ভারতের বন্ধু, সেটা ভারত তার গায়ে লেভেলটা সেটে দিতে চায়। হুম, তারপরে বাংলাদেশে যারা আছেন তারা ঠিক করবেন তারেক রহমান ভারতের বন্ধু, সব বেঁচে দিলেন ভারতকে কিনা, নাকি কি করলেন। ভারতের বন্ধু হিসেবে তাকে তার গায়ে একটা লেভেল সেটে দেওয়া, সোজা কথাটা হচ্ছে একটা, এটা হচ্ছে কূটনৈতিক চাল। ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে গত কয়েকদিন ধরে যে আলোচনাটা খুব জোরালো ভাবে চলছে, সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী ভারতের আমন্ত্রণে ভারত সফরে যাবেন কি যাবেন না। এটা নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়ায় আমি আজকেও দেখলাম, দ্য প্রিন্ট ওরা একটা আর্টিকেল ছেপেছে, যেখানে তারা বলতে চাচ্ছে যে তারা বিভিন্ন ভাবে যেটা বলছে যে ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক সন্ধিক্ষণে, এটসেট্রা এটসেট্রা। আমি ভেতর দিকে পড়লে যেটা পেলাম সেটা হলো যে তারা একটা সন্দেহ পোষণ করছে যে জামাত এনসিপির চাপে বাংলাদেশ এ ধরনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যে কঠিন শর্ত আরোপ করেছে এই ধরনের সফরের। তো প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরটা নিয়ে, যাওয়া না যাওয়া নিয়ে আপনার মূল্যায়নটা কি আসবে? মাননীয় প্রধানমন্ত্রীর যে শপথ, সেখানে আছে যে অনুরাগ, বিরাগ, ক্রোধ, এগুলার কোনো বশবর্তী হওয়া যাবে না। তো ভারতের সঙ্গে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক কিংবা আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা অনুরাগ বিরাগের ঊর্ধ্বে রাখতে হবে। সেখানে বাংলাদেশের স্বার্থই প্রধান ভাবতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশকে রাখলে সেখানে জামাত এনসিপির কি কি মূল্য, তাই না? বলে জামাত এনসিপির প্রেশার যদি কোনো কারণে জাতীয়তাবাদী দল অথবা মাননীয় প্রধানমন্ত্রী আমলে নেন, আমার মতে সেটা ঠিক হবে না। জামাত এনসিপি তাদের চাপ সৃষ্টি করবে মূলত তাদের রাজনৈতিক উদ্দেশ্যে। তারা চাইবে যত দ্রুত সম্ভব এই সরকারকে বিভিন্ন সরকারের বা রাষ্ট্রের সঙ্গে একঘরে পরিস্থিতি তৈরি করা যায়, কোথাও গিয়ে যেন এই সরকার কোনো জায়গা না পায়। তো সেগুলা করার জন্য তারা নানান ধরনের প্রথমে চাপ প্রয়োগ করবে, তারপরে কি বলবে জানেন, যে এই সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারে নাই, এই সরকার এটা পারে নাই, সেটা পারে নাই, এইসব বলতে থাকবে। এই একই দাওয়াত যদি জামাত আর এনসিপি পাইতো, তাহলে দেখতেন যে এখনই দৌড়ে গিয়ে ওখানে বসে থাকতো। অতএব আমি জামাতার এনসিপির প্রেশারের কাছে যদি কোনো কারণে কোনো ধরনের আমলে নেওয়া বা নথি স্বীকার করার ব্যাপার থাকে, আমি মনে করি যে এটা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে না। জামাতার এনসিপির চাপে কেন হবে? মাননীয় প্রধানমন্ত্রী তার পরামর্শ যারা দেন তাদের সঙ্গে বসে, অথবা তিনি একাই তার যে বিচারবোধ সেটাকে কাজে লাগিয়ে তিনি ঠিক করবেন তিনি যাবেন কি যাবেন না। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বলছে, সে এটা বলছে, ওইটা বলছে, এটা না করে আমি আমার ওই যে বলে না যে মাই টু সেন্স আর কি, হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এটা পরিষ্কার ভাবে বলে দেওয়া উচিত যে উনি যাবেন অথবা যাবেন না, শেষ। এবং এটার জন্য কারণ দেখানোর কিছু নাই। উনি যাবেন না, যাবেন না, উনি যাবেন যাবেন, তাই না? এটা হচ্ছে ঘটনা। কিন্তু এই যে বিভিন্ন কিছুকে জড়িয়ে দিয়ে আমাকে এটা করলে ওইটা করব, এটা দিলে ওইটা হবে, ওইটা না দিলে এটা হবে না, এইগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আহ ভালো কূটনীতি না আর কি। এটা এটা আপনার আমাদেরকে কাছে কোনো উপকার, কি মনে হয়? এটা আমাদের কোনো উপকার করবে না। না, যদি আপনার কাছে আমি হাইপোথেটিক্যালি ধরা যায়, যদি আপনার কাছে প্রধানমন্ত্রী বলতেন, জানতে চাইতেন যে আমার কি এই বাস্তবতায়, বর্তমান বাস্তবতায় যাওয়া উচিত কি উচিত না, আপনি কি বলতেন? এই মুহূর্তে আমাদের সংকট কি? আমাদের সংকট জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, এটা একটা বিরাট সংকট। তারপরে সংকট হচ্ছে মুদ্রাস্ফীতি, তারপরে সংকট হচ্ছে আন্তদেশীয় বাণিজ্য। এবং আপনি যদি ব্রিক্স এর কথা চিন্তা করেন, তাহলে ব্রিক্স এর যে রাষ্ট্রগুলি আছে ওইখানে, তাদের সাথে আমাদের নানা রকম সম্পর্ক রয়েছে। যেমন রাশিয়ার সাথে আমাদের পরমাণু চুল্লি, তাই না? রাশিয়ার সঙ্গে আমাদের আমি মনে করি যে নিরাপত্তার ক্ষেত্রেও রাশিয়ার সঙ্গে আমাদের একটা চমৎকার সম্পর্ক বজায় রাখা উচিত।
চীনের সঙ্গে আমাদের বিরাট বাণিজ্যিক সম্পর্ক, এবং চীনের সঙ্গে আমাদের সামরিক সম্পর্ক খুব ভালো। আমাদের সেনাবাহিনী প্রচুর চীনা যন্ত্রপাতি ব্যবহার করে, এবং চীন আমাদের উন্নয়ন সহযোগীও। আমাদের এখানে যে কন্ট্রাক্ট, হেভি কন্ট্রাক্টর মানে কনস্ট্রাকশন যেগুলি হয়, সেখানকার কন্ট্রাক্টর হিসেবে চীনা প্রতিষ্ঠানগুলি কাজ করে। তারপরে যদি আপনি চিন্তা করেন, ইরান না হরমুজ প্রণালীর মালিক, এবং হরমুজ দিয়ে আমাদের জাহাজ আসতে পারে না, এবং সেটার কারণে আমরা কিন্তু সাফার করছি। তারপরে ধরেন অন্য যে দেশগুলি সেখানে আসবে, ব্রাজিলের কাছ থেকে আমরা গম আনি, আমরা চাইলে বা অন্যান্য কৃষি পণ্য আমরা আমদানি করি, কিন্তু ব্রাজিলের কাছ থেকে আমাদের বড় কৃষি পণ্যের আমদানি আছে। ব্রাজিল কিন্তু চিনি রপ্তানি করে, ব্রাজিল গম রপ্তানি করে, ব্রাজিল সয়াবিন রপ্তানি করে, তাই না? ব্রাজিলের সঙ্গে আমাদের বাল্ক কৃষি পণ্য আমদানির একটা সম্পর্ক আছে, এবং আরো থাকতে পারে। তো এইখানে ধরেন অন্যান্য যে রাষ্ট্রগুলি রয়েছে, এবং ভারতের সঙ্গে তো আমাদের একটা বিরাট সম্পর্ক রয়েছে। আমাদের বাণিজ্য সম্পর্ক, যে বর্ডার ট্রেড, এটা না থাকলে পরে আমার ধারণা যে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে নানানভাবে, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। ফলে আমার কাছে পরামর্শ চাইলে আমি বলতাম যে উনি তার নিজস্ব এজেন্ডা সেট করে সেখানে যাবেন, এবং সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি যতগুলি পারেন ততগুলি রাষ্ট্রপ্রধানের সঙ্গে মিটিং করার ব্যবস্থা করবেন, এবং প্রয়োজনে উনি মোদির সাথে মিটিং করবেন, অন্য সবার সাথে করবেন, অসুবিধা নাই তো কোনো। ওইখানে তো বাধ্যতামূলক এমন কিছু নাই যে ওনাকে মোদির সাথে মিটিং করতে হবে। উনি মোদির সাথে সৌজন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দিবেন, কিন্তু অন্যদের সঙ্গে উনি যে কোনো ভাবে হোক তার কূটনৈতিক যে তৎপরতা সেটি কাজে লাগিয়ে তিনি কিছু দেন দরবার করবেন। তার মধ্যে কি কি দেন দরবার হতে পারে? একটা দেন দরবার হচ্ছে এই পেজেশকিয়ান আসবেন, সম্ভবত মাসুদ পেজেশকিয়ান। তো সেই লোকের সঙ্গে তিনি হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজ আসার বিষয়ে যদি একটা অনুমতি আদায় করে ফেলতে পারেন, তাহলে চিন্তা করেন আমাদের এই তেল গ্যাস সংক্রান্ত যে বিরাট জটিলতা, সেটা এক নিমেষে কমে যাবে। এমনকি আমাদের এখানে তেল আসতে যে তেলের অতিরিক্ত মূল্য, সেটাও কমে যাবে। তাহলে এটা একটা বিরাট সুযোগ কাজে লাগানো যেতে পারে। এরপর রয়েছে অন্যান্য দেশগুলি। রাশিয়ার সাথে আমাদের পারমাণবিক চুল্লি, এটা চালাতে গেলে পরমাণু চুল্লির জ্বালানি এখানে আসতে হবে, পরমাণু চুল্লির রক্ষণাবেক্ষণের ব্যাপার রয়েছে, পরমাণু চুল্লির যে বর্জ্য সেটা ব্যবস্থাপনার বিষয় রয়েছে, এবং এটার জন্য আমরা তাদের উপরে নির্ভরশীল। ফলে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন পরমাণু বিদ্যুৎ পাওয়া এবং এই পরমাণু বিদ্যুৎ প্রকল্পের অন্য চুল্লিগুলিকে বাস্তবায়ন করা, এইটা কিন্তু আমাদের একটা দরকার। সেই বিষয়ে আলাপ আলোচনা হয়ে যেতে পারতো, এবং ডিজেল আনা, এবং এই ডিজেল কিন্তু আমরা এর আগে এনেছি ভারতের ভিতর দিয়ে। তো এই ডিজেলের বিষয়ে আমরা কথা বলতে পারতাম রাশিয়ার সাথে। রাশিয়া থেকেও কিন্তু আমরা গম এবং অন্যান্য কৃষি পণ্য আনার ব্যাপারেও আমরা কথা বলতে পারি। এখন প্রবলেমটা কোথায়? ইউনুস একটা চুক্তি করে গিয়েছে, এবং সেই চুক্তি করার কারণে কিছু বলতে গেলে আপনাদেরকে আমেরিকার সাথে আলাপ করা লাগে, এরকম একটা ধারণা এখন সকলের মনেই স্থাপিত হয়েছে। কিন্তু সেই ধারণাটিকেও কমিয়ে দেওয়া সম্ভব হতো যদি ধরেন কোনো আলাপই হয় নাই, তবু রাশিয়ার সাথে চীনের সাথে এই গল্পগুজব হয়ে আসলো, তারপরেও কিন্তু এই ধারণাটা ফিকে হয়ে যেত যে না, রাশিয়ার সাথে আমরা কথা বলি, আমরা চাইনার সাথে কথা বলি, আমরা স্বাধীনভাবেই বলি। আমাদের পররাষ্ট্র নীতি সংক্রান্ত স্বাধীনতা শুধু ভারতের সাথে দেখাবেন আর অন্যান্য জায়গায় দেখাবেন না, ইন্ডিয়ার আমেরিকার কাছে সব জিজ্ঞাসা করবেন, এরকম একটা যে মত চালু হয়েছে, এটা তাহলে ফিকে হয়ে যেত, অথবা এই প্রচারণাটা অনেক দুর্বল হয়ে যেত। চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য সম্পর্ক, সেখানে যদি আমরা লেনদেনে চীনের মুদ্রা অথবা অন্য মুদ্রা ব্যবহার করতে পারি, সেটা কিন্তু কোনো অসুবিধাজনক না। কিন্তু আপনি দেখেন ওইখানেও আমাদের ওই আমেরিকান চুক্তি বাধা দিবে। অতএব এই আলোচনাগুলি হতে পারতো যে আমাদের যখনই বৈদেশিক মুদ্রার সংকট হবে আমরা অন্য মুদ্রা ব্যবহার করতে পারবো কিনা। সবসময় আমরা ডলারে কেনাবেচা করি, ডলারে কেনাবেচা করতে হবে কেন? কেউ যদি আমাকে এসে বলে আমাকে ডলার দিয়েন না, আমাকে অন্য মুদ্রা দেন, আমি দিতে পারবো না কেন? এইগুলা হচ্ছে প্রকৃত সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত। এইসব সিদ্ধান্তগুলি না নিয়ে উপরে উপরে মানে এক ধরনের বক্তব্য দেওয়া, যে বক্তব্য আসলে শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয় না, সেইগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠি, সেটা বেশ জোরালো, কিন্তু কিরকম জোরালো? এটা রাজনৈতিক ভাবে জোরালো, এটা কূটনৈতিক ভাবে জোরালো না। এরপরে ধরেন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না, ভারত হাদির হত্যাকারীদেরকে ফেরত দিতে চায় না, মনে করেন ভারত কাউকে ফেরত দিতে চায় না, তাহলে ফেরত আনতে গেলেও তো তাদের সঙ্গে আমাদের কথাই বলতে হবে। আমরা কি এখন বন্দুক পিস্তল নিয়ে ভারতে গিয়ে তাদেরকে বাধ্য করতে পারবো যে এই দিয়ে দাও? পারবো না। তাহলে সেখানে আমাদের কথাই একমাত্র জায়গা। তো সেটা যদি হয় তাহলে সেই আলোচনাটা উন্মুক্ত করে দেওয়া যেত। ওইখানে যদি মোদির সঙ্গে আলোচনা হয় তাহলে মোদির সঙ্গে সেই আলোচনাটাই প্রথমে বলা যেত। আমরা বিভিন্ন জায়গায় পড়েছি এবং অনেকেই সাক্ষ্য দিয়েছেন, যেটা একাধিক ব্যক্তি বলেছেন যে
বঙ্গবন্ধু শেখ মুজিব যখন লন্ডন থেকে ফিরছিলেন, সেখানে মধ্যে ভারতে যাত্রা বিরতি ছিল, সেই বৈঠকে প্রথম শব্দই ছিল ইন্দিরা গান্ধীকে তিনি বলেছিলেন যে ম্যাডাম প্রিমিয়ার, হোয়েন আর ইউ টেকিং ব্যাক ইউর আর্মি, তাই না, আপনি আপনার আর্মি কবে ফেরত নিচ্ছেন? তো তারেক রহমানও বলতে পারতেন গিয়ে যে মিস্টার মোদি অথবা মিস্টার প্রাইম মিনিস্টার, হোয়েন আর ইউ গিভিং ব্যাক শেখ হাসিনা। অসুবিধা তো নাই, রাইট। হ্যাঁ, এই আলাপটাই হতে পারতো। সেইটা যদি হয় তাহলে সেটাই হতো সত্যিকার অর্থে চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু আমি যাব না, না গেলে তো কথাটা হবে না। আর ধরেন এখন যদি আমরা গেলাম না, পরে আমাদের আমন্ত্রণে মোদিও আসলো না, আমরা প্রতিবেশী লড়াই করলাম, রাশিয়ার জায়গায় চীনের জায়গায়, ব্রাজিলের জায়গায়, যে যার জায়গায় চলে গেল, তুরস্কের জায়গায় চলে গেল, ইরানের জায়গায় চলে গেল, তাই না, আফ্রিকার যে নেতারা আসছেন তারাও তাদের জায়গায় চলে গেল। তা আমাদের কি হইলো? না হইলো তাদের সাথে দেখা, না হইলো বন্ধুর সাথে দেখা। তো ব্যাপারটা কেমন হইলো? ব্যাপারটা এরকম হলো গানের মতো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, গাং পার হইতে 6 আনা, ফিরা হইতে 6 আনা, আনা 12 আনা উসুল হইলো না, আনা 12 আনা উসুল হইবো না। ওদিকে যে 4 আনার লোকজন গুলা তারাও চলে গেল, বন্ধুর পাশের বাড়ির লোকগুলা বন্ধুর বাড়ি বেড়াইতে আসছিল, তাদের সাথেও দেখা হলো না। তো এটা আমার কাছে মনে হয় যে এটা কূটনৈতিক ভাবে আমার কাছে মনে হয় এটা রিভিজিট করা দরকার, নতুন ভাবে চিন্তা করা দরকার যে আমরা আমাদের কাজে লাগাবো। কে মানে আপনাকে কি বলে দাওয়াত দিল, আসলে এটা তো আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, ওনাকে বিমস্টেকের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা বেগম জিয়া এবং প্রেসিডেন্ট জিয়ার সন্তান, যেভাবে দাওয়াত দেওয়া হোক, দাওয়াত তো উনি পেয়েছে, and he is our representative and he will serve our interest. তো উনি যেখানেই যাবেন উনি তো আমাদের কথাই বলবেন। তো কে ওনাকে কি বলে দাওয়াত দিয়েছে এটা আসলে আমার কাছে মনে হয় না তেমন কিছু আসে যায়, কেননা বিমস্টেকের প্রেসিডেন্ট উনি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এই জন্যই, তাই না? অতএব আমার কাছে মনে হয় এইখানে জামাত আর এনসিপি একটা সুবিধা পেয়ে গেল আর কি, পেয়ে যাবে যদি উনি না যান। রাইট। আপনি আমাকে একটা কথা বলেন, আমি একটু আমাদের জাতীয় ইস্যুতে একটু আসছি, যে এই সময়ে তো আমাদের দেশে গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটা সংকট খুবই তীব্রভাবে দেখা দিয়েছে। তো নানাভাবে নানা কথা বলা হচ্ছে। আজকে সর্বশেষ একটা খবর পড়লাম যে অলরেডি গ্যাস সরবরাহে মানে আপনার বিদেশ স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে যে গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে 900-র বেশি টেক্সটাইল মিল। তার মানে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, আমাদের এই যে তৈরি পোশাক খাত যেটা, তাছাড়া ইস্পাত, কাগজ, অন্যান্য যে খাতগুলো আছে যেগুলো গ্যাসের উপর নির্ভরশীল, গ্যাসের কারণে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং বন্ধ হয়ে যাওয়ার নেট রেজাল্টটা আমাদের অর্থনীতি কিন্তু মুখ থুবড়ে পড়বে। এখন আমি দেখছি যে সরকারের উপদেষ্টারা বলছেন এর জন্য তারা দায়ী না, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তো আওয়ামী লীগ সরকার যদি কোনো অঘটন ঘটিয়ে থাকে, সমস্যা করে থাকে, এই সরকার তো 6 মাস সময়ও পেয়েছে, তো 6 মাসে তারা কি করতে পারলো? তাহলে এই সংকটগুলিকে আপনি কিভাবে দেখছেন? এইখানে একটা বিভ্রান্তি আছে, এটার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী না, এটার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। এই যে এলএনজি টার্মিনাল, এটা প্রথমে একটা ছিল, তারপর এটা 2টা হয়েছে, এবং তারপরে আওয়ামী লীগ সরকার আরো এলএনজি টার্মিনাল প্রয়োজন এটা বুঝতে পেরে তারা কন্ট্রাক্ট দিয়েছিলেন। সেই কন্ট্রাক্টের একটা গিয়েছিল সামিটের কাছে, বা হয়তো 2টাই গিয়েছিল, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সামিট যে একটা পেয়েছিল এটা আমি জানি। এখন অন্তর্বর্তী সরকার এসে সামিট কেন পেলো ওই জন্য সেগুলা ক্যান্সেল করে দিয়েছে। তো ক্যান্সেল করে দিলে বিকল্প সূত্রে এই জিনিসটা আনা দরকার ছিল। এই যে এলএনজি টার্মিনাল আরো দরকার, এটা তো কোনো ভুল না, এটা তো সত্য, এবং আওয়ামী লীগ সরকারের সময় ঠিক হয়েছিল যে আরো এলএনজি টার্মিনাল লাগবে। তাহলে প্রয়োজনটা ঠিক আছে। এখন যে চুরি করে বা দুর্নীতি করে সে প্রয়োজনের জায়গাটা থেকে দুর্নীতি করে, যেটা দরকার ওইটা কিনে আপনি দুর্নীতি করতে পারবেন, বেদরকারি জিনিস কিনে তো দুর্নীতি করা যায় না। তো আওয়ামী লীগ সরকার দুর্নীতি করতো, সেই অজুহাতে আপনি ওই কন্ট্রাক্টগুলি বাতিল করে দিলেন, কিন্তু সেই কন্ট্রাক্টের বদলে নতুন এলএনজি টার্মিনাল পাওয়ার কন্ট্রাক্ট কিন্তু অন্তর্বর্তী সরকার ইস্যু করে যায় নাই। এবং যখনই এই যে অ্যাক্সিলারেটেড এনার্জির এলএনজি টার্মিনাল আগুন ধরে গিয়েছে, তখনই যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটের কারণে এলএনজি টার্মিনালে গ্যাস দেওয়ার জন্য জাহাজ এসেছে, কিন্তু সেই জাহাজ টার্মিনাল নাই বলে দিতে পারেনি। এখন এখানে একটা অদ্ভুত অবস্থা, চিন্তা করেন, যে কোনো টার্মিনালে দুর্ঘটনা হতে পারে, এটার কোনো রিডান্ডেন্ট ব্যবস্থা এই যারা এই টার্মিনাল গুলো নিয়েছে তাদের নাই। অর্থাৎ একটা নষ্ট হলে সেখানে তাড়াতাড়ি আরেকটা এনে দিয়ে
নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার বিষয়টা ভালোভাবে হয়তো নাই, যে কারণে এরা মেরামত করছে কিন্তু সঙ্গে সঙ্গে এইটাকে ব্যবস্থা করতে পারে নাই, এবং এটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করতে গেলে যে রিডান্ডেন্সি থাকার কথা সেটার ক্যাপাসিটি অ্যাক্সিলারেট এনার্জির আছে বলে আমার মনে হয় না। এইবার আসেন রিডান্ডেন্ট ব্যবস্থা, এইটা চালু করার জন্য যে নতুন টার্মিনালের প্রয়োজন, এই টার্মিনালগুলি কিন্তু দোকানে বানিয়ে বসে থাকে না লোকে, কেননা এই ধরনের ব্যবসা করে বিরাট বিরাট কোম্পানি অথবা রাষ্ট্র, এগুলির অর্ডার আসলে এগুলি বানানো হয়। এগুলো এমন না যে আপনি দোকানে গেলেন কিনে নিয়ে আসলেন, তো একটা লোক কন্ট্রাক্ট পায়, পেলে অর্ডার দেয়, দিলে ওটা বানানো হয়, তারপরে 3 মাস 6 মাস পরে ওটা ডেলিভারি হয়। তো এই জিনিসগুলি একটা পাইপলাইনের মধ্যে রাখতে হয়, এবং সেটা ছিল। ধরেন সেটার সঙ্গে দুর্নীতিও পাইপলাইনে ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তথাকথিত দুর্নীতি বন্ধ করার নামে কাজটাই বন্ধ করে দিয়েছে, এবং এই কাজ তো তারা আরো সব জায়গায় করেছে। তারা টিকা বন্ধ করেছে, তারা স্বাস্থ্যসেবা বন্ধ করেছে, এইডস এর ওষুধ বিতরণ বন্ধ করেছে, তারা তথ্য আমাদের বেতন বন্ধ করেছে, তারা সিটি কর্পোরেশন গুলি আরবান হেলথ কেয়ার প্রজেক্টের যে আরবান হেলথ কেয়ার সেন্টার গুলো আছে সেগুলোর বেতন বন্ধ করে দিয়েছে। এরকম বহু জায়গা তারা ধ্বংস করেছে। বাংলাদেশে যে কার্যক্রম পরিচালিত হয়, কার্যক্রম জনগণের জন্যই হয়, সেখান থেকে কেউ চুরি করে অথবা করে না। আপনি কাজ বন্ধ করে দিয়ে তো আপনি চুরি বন্ধ করবেন না। ব্যাপারটা এরকম হইলো না যে দাঁতে ব্যথা করে সব দাঁত ফেলে দিলেন, কিন্তু আলগা দাঁতেরও ব্যবস্থা রাখেন নাই। তো অন্তর্বর্তী সরকার এটার জন্য দায়ী, কিন্তু কোন এক বিশেষ অদ্ভুত কারণে বিএনপির মন্ত্রীরা অন্তর্বর্তী সরকারের কিছু দেখতে পায় না, অন্তর্বর্তী সরকারকে তারা কোনো দোষারোপ করতে চায় না। জি আচ্ছা, এবং আমি এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, নতুন টার্মিনাল আসবে, আসলে এটা লাগলে পরে এই নতুন টার্মিনাল কাজ করবে। কিন্তু দেখেন বিএনপিকে এখন কি করতে হয়েছে, বিএনপিকে এখন দ্রুত ভিত্তিতে জরুরি ব্যবস্থায় কন্ট্রাক্টটা কাউকে দিতে হয়েছে। তো ভবিষ্যতে আরেক সরকার যদি কোনোদিন আসে, এসে বলবে বিএনপি এখন কেন এটা এইভাবে দিল, এইখানে ফাউল প্লে ছিল। এই যে অবস্থাটা তৈরি হলো, এটার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। অথচ ওই কন্ট্রাক্ট অব্যাহত থাকলে এখনই আপনার কাছে আরো একটি বা দুটি এলএনজি টার্মিনাল থাকতো। জি আচ্ছা, আমরা আলোচনা শেষ করবো। শেষ পর্যায়ে একটা ভিন্ন প্রসঙ্গ আলাপ করতে চাই। ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি যে কালকে থেকে পিঙ্ক বাস তাদের সার্ভিস শুরু করেছে। এখানে কয়েকটা জিনিস, এক নম্বর হলো পিঙ্ক বাস, পিঙ্কই হতে হবে কেন, আবার হওয়ার প্রয়োজনও আছে কিনা। আবার বাসের যারা ড্রাইভার হচ্ছেন তাদেরও দেখলাম পোশাক আশাক হিজাব এবং পিঙ্ক কালারের হিজাব, এটাও কিছু ইঙ্গিত বহন করে। আবার কিছু নারীবাদী মানুষ যারা আছেন তাদেরকে বলতে শুনলাম, ওনারা বেশ ক্ষুব্ধ হয়ে ওনারা বলছেন যে এখন পিঙ্ক বাস হয়েছে, আগামী দিকে পিঙ্ক রোড হবে কিনা, এ ধরনের ব্যঙ্গ তারা করছেন। এই যে পিঙ্ক বাস চালু হওয়ার যে প্রজেক্টটা, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই যে গোলাপি রঙের বাস, এটার প্রথম সমস্যা হচ্ছে নারীর রং গোলাপি, এটা কে ঠিক করে দিল? এটা একটা পুঁজিবাদী ব্যবস্থার একটা ব্যাপার। পুরুষের রং নীল, নারীর রং গোলাপি। নারী তার মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক করার জন্য যে পিল খায়, সেই পিলের রং গোলাপি। পুরুষ তার উত্থান রহিত পুরুষেরা যে ভায়াগ্রা খায়, সেটার রং নীল। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আন্তর্জাতিক একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় পুরুষের রং নীল আর নারীর রং গোলাপি, এই যে কাজটা করা হয়েছে এটাই একটা অ্যান্টি ফেমিনিস্ট কাজ। আপনি নারীকে একটা রং দিয়ে, পুরুষকে একটা রং দিয়ে চিহ্নিত করবেন কেন? নারী পুরুষ উভয় সমান, তাই না? দ্বিতীয় হচ্ছে, নারীর জন্য আপনি আলাদা বাস করলেন, এতে করে কি লাভ হলো? ওইখানে নারীরা নারীদের সাথে চলাফেরা করলো, এটা বেগম রোকেয়া নারীস্থান হয়ে গেল বাসটা। কিন্তু আমাদের দরকার কি ছিল? আমাদের দরকার ছিল সকল বাসের মধ্যে নারীর নিরাপত্তা নিশ্চিত করা। পুরুষের সঙ্গে সে গাড়িতে উঠবে, পুরুষ তাকে উৎপাত করলে পুরুষের শাস্তি হবে, পুরুষ এই ধরনের উৎপাত থেকে বিরত হবে, তাই না? সেটা আপনি নিশ্চিত করলেন না। কিন্তু আপনি বললেন ও তোমাকে এরকম করে, তাহলে ওই যে তোমার আলাদা বাসে উঠে পড়ো। এটাকে বলে সেগ্রিগেশন, তাই না? এই সেগ্রিগেশন বিভিন্ন দেশে বর্ণবাদীরাও করে কিন্তু, বা করতো। সেটা হচ্ছে সাদা চামড়াদের আলাদা বাস আর কালো চামড়াদের আলাদা বাস। তো এইখানে ধরেন পুরুষের আলাদা বাস, নারীর আলাদা বাস, ব্যাপারটা কেমন হলো? এখানে একটা লোক এসে যুক্তি দিবে যে না না, পুরুষের সিটে বাসের মধ্যে যে নারীর সিট আছে, মহিলা আসন আছে, সেগুলা তো আমরা বন্ধ করি নাই। প্রবলেম কোথায় আপনি চিন্তা করে দেখবেন।
নারীকে কোথায় বসায় আপনি সবসময় নিশ্চয়ই দেখেছেন, ইঞ্জিনের পাশে। ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে গরম, সবচেয়ে খারাপ জায়গা। সেই জায়গাতে নারীর জন্য আসন দেয়। আমাদের ছোটবেলা আমরা দেখতাম বাসের যে ইঞ্জিনটা আছে ওইটার উপর গদি দিয়ে ওইটার উপর নারীকে বসতে দিত। ওইটা সম্পূর্ণ গরম, উত্তপ্ত ওই জায়গাটা, ওটার উপরে গদি দিয়ে নারীকে বসতে দিত এবং ড্রাইভারের পাশে বাম দিকে কয়েকটা সিট নারীর জন্য দিত। এরপরে যখন বাসের আধুনিক হয়ে গেল তখন সামনের 2টা বা 4টা সিট নারীকে দেয়। নারী বাসের যে কোনো জায়গায় বসবে, নারীকে কেউ উৎপাত করবে না। নারীর জন্য পুরা বাংলাদেশ নাকি নারীর জন্য বাংলাদেশের একটা জায়গা আপনি আলাদা করে দিবেন যে আপনার ওইখানে ঢুকলে নিরাপদ? এইটার যে বিপদ আছে, বিপদটা হলো কিছুদিন পর আপনি কক্সবাজারে গেলে দেখবেন নারীর জন্য আলাদা সৈকত। ঠিক আছে, হোটেলে নারীদের আলাদা রুম, সেখানে গোলাপি দরজা, পুরুষের জন্য নীল দরজা। আর ধরেন জামাই বউ একসাথে গেলে অর্ধেক নীল অর্ধেক গোলাপি। এইগুলি ঠিক হচ্ছে না, এগুলি ভুল। একটা জাতি যখন সভ্য হয় তখন সেই সভ্য জাতি নারীকে সমকক্ষ মানুষ হিসেবে দেখতে শিখে। কিন্তু আমরা এখন কি দেখছি, নারী দুর্বল, এই জন্য তাকে আলাদা একটা বাসে দাও এবং সেই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর উভয়ই নারী হবে, মানে তারা উত্তক্ত করার কেউ ওখানে নাই। কিন্তু এটা ভালো হইতো যদি পুরুষেরা ওইখানে কাজ করতো এবং উত্তক্ত করতো না, সম্মান করতো। নারীর অভিযোগ কি? নারীর অভিযোগ হলো নারী যখন গাড়িতে উঠে আপনি খেয়াল করবেন তার পিঠে হাত দিয়ে তাকে তোলার একটা ব্যবস্থা করে কন্ডাক্টররা, এটা নারীর আপত্তি করে। সেটা বন্ধ করেন। নারীকে সামনে বসানো হয় একটা আনকমফোর্টেবল জায়গায়, নারীকে বাসের মধ্যে উত্তপ্ত হইতে হয়। নারী দাঁড়িয়ে থাকলে নারী অস্বাভাবিক একটা পরিস্থিতি উপলব্ধি করেন। এই জায়গাগুলি থেকে নারীকে উদ্ধার করে আনা হচ্ছে একটা সভ্য দেশের কাজ। সিঙ্গাপুরে গেলে কি নারী গোলাপি বাসে চড়ে? তো সেখানে নারীর অধিকার নাই। মালয়েশিয়া গেলে গোলাপি বাসে চড়ে, ভিয়েতনামে চড়ে, চায়নায় চড়ে, ভারতে চড়ে, পাকিস্তানে চড়ে। এখন তো পাকিস্তান অনেকের উদাহরণ। তো আমি মনে করি যে এটা একটা সাময়িক ব্যবস্থা হইতে পারে, কিন্তু এই ব্যবস্থাটা আদতে নারীদের কোনো উপকার করবে না এবং এই ব্যবস্থাটা লুজিং হবে। কেন লুজিং হবে? কেননা একটা বাস তার পুরা ট্রিপে শুধু নারী দিয়ে ভরে যাওয়ার মতো এরকম অবস্থা নাই। নারী যখন অফিসে যায় পুরুষও তখন অফিসে যায়। ফলে ওই সময় নারীদেরকে এই বাসের বাইরেও অন্য বাসে উঠতে হবে। এই বাসগুলি ভরা থাকবে কিন্তু নারীকে অন্য বাসে উঠতে হবে। কিন্তু অফ পিক আওয়ারে এই বাসগুলি সম্পূর্ণ খালি থাকবে। সন্ধ্যার পরে এই বাসগুলোতে আপনি যাত্রী পাবেন না প্রায় বলতে গেলে। এবং এই বাসগুলি এখন একটা নতুন অবস্থায় যাবে, যেটা আমি এইভাবে ভবিষ্যৎবাণী করা ঠিক না। এই বাসগুলিকে চিড়িয়াখানার মতো মানুষ রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে